আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হাজী মোহাম্মদ এখলাসউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের 11তম অধ্যায় জীবাশ্ম থেকে আলোচনা করব। আজকের বিষয়বস্তু হলো জৈব যৌগ। এখন মূলত তোমাদের এই অধ্যায়ের নাম জীবাশ্ম হলেও টোটাল অধ্যায়টি জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এটি একটি অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব রসায়নের অধ্যায়। আজকে তোমাদের আমি জৈব যৌগ সম্বন্ধে বিস্তারিত ধারণা দিব। তার আগে এই যে জৈব যৌগ কোথা থেকে উৎপত্তি হয়েছে তোমাদের জানা দরকার। রসায়নের যে বিষয়ে কার্বন সম্পর্কিত যৌগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, আমরা মূলত তাকেই জৈব রসায়ন বলে থাকি, অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি। এই জৈব রসায়ন আমাদের আজকের যে ফসল, মূলত সুদূর প্রসারী বিভিন্ন বিজ্ঞানীদের অবদান। আমরা এই জৈব শব্দের উৎপত্তিটা কোথা থেকে এসেছে তা আজ জানব। জৈব শব্দের উৎপত্তি যখন সৃষ্টি হয়েছিল তখন দুটি মতবাদ উপস্থাপন হয়েছিল। একটি হচ্ছে প্রাণ শক্তি মতবাদ, আরেকটি হচ্ছে আধুনিক মতবাদ। প্রাণ শক্তি মতবাদ কি? এই প্রাণ শক্তি মতবাদ জানতে হলে তোমাকে অবশ্যই জানতে হবে জৈব যৌগ আর অজৈব যৌগ কোনগুলো। যে সকল যৌগে কার্বন পরমাণু বিদ্যমান তাদেরকেই মূলত জৈব যৌগ বলা হয়ে থাকে। তবে কার্বন ব্যতীত অন্যান্য মৌলও থাকতে পারে। আর কার্বন ব্যতীত যে সকল যৌগ তাদেরকে আমরা কি বলি? অজৈব যৌগ বলে থাকি। এগুলো ছিল প্রাচীন মানুষের ধারণা। বর্তমানে তোমার আধুনিক মতবাদ আছে। তার আগে আমি প্রাণ শক্তি মতবাদ সম্পর্কে তোমাদের কিছু বলতে চাই। তা হলো 1828 সালের পূর্ব পর্যন্ত আমাদের প্রত্যেকটি দেশে মৌলিক ধারণা ছিল যে আসলে জৈব যৌগ হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ থেকে আমরা পেয়ে থাকি। কারণ হচ্ছে তাদের ধারণা ছিল যে কোনো এক আধ্যাত্মিক শক্তির কারণে এই প্রাণী এবং উদ্ভিদের মধ্যে এই জৈব যৌগ পাওয়া যেত। বিজ্ঞানী বার্জেলিয়াস 1828 সালে এই মতবাদ উপস্থাপন করেন। পরবর্তীতে বিজ্ঞানী ফ্রেডরিক বোলার, জার্মান বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম প্রমাণ করেন যে আসলে প্রাণ শক্তি মতবাদ বলতে কিছু নেই। কারণ তিনি সর্বপ্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগের উৎপত্তি করেছিলেন। তোমরা অবশ্যই শ্রেণীকক্ষে যখন ক্লাস হয়েছিল তখন তোমাদের টিচার দেখিয়েছিল কিভাবে অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত হয়। খেয়াল করো, অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO, এটি একটি অজৈব যৌগ, অ্যামোনিয়াম সায়ানাইড। এই অ্যামোনিয়াম সায়ানাইড থেকে তোমরা শ্রেণীকক্ষে শিখেছিলে যে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে কিভাবে জৈব যৌগ ইউরিয়া সার প্রস্তুত করা হয়। এটি হচ্ছে ইউরিয়া। মূলত এই অজৈব যৌগ থেকে যখনই জৈব যৌগ সৃষ্টি হয়েছে তখন থেকে প্রাণ শক্তি মতবাদ আর টিকে থাকেনি। পরবর্তীতে বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোইসিয়ে তিনি আরও বিস্তারিতভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন যে জৈব এবং অজৈব যৌগের মধ্যে তেমন কোনো পার্থক্য না থাকলেও তেমন কোনো পার্থক্য নেই। তবে জৈব যৌগর যে সার্কেল এবং শ্রেণী এটা ব্যাপক আকার। তাই বিজ্ঞানীরা পরবর্তীতে এই জৈব যৌগকে আলাদা একটি শাখা হিসেবে তৈরি করেছেন এবং বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এ থেকে আমরা বুঝতে পারি তোমার জৈব যৌগ কবে থেকে আমাদের এই বইয়ে আলাদা শাখায় সম্মিলিত হয়েছে। তো তোমরা শিক্ষার্থীরা, প্রিয় বন্ধুরা, জানতে পারলে যে জৈব যৌগ কবে থেকে মূলত আধুনিক মতবাদটা সৃষ্টি হয়েছে। এবার আসো জৈব যৌগ। জৈব যৌগকে মূলত কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে?
জৈব যৌগতে মূলত তোমরা জানো যে দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে অ্যালিফেটিক আরেকটি হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফেটিক কি? প্রাচীন গ্রিকরা এই অ্যালিফেটিক শব্দটি নামকরণ করেছেন। তারা দেখিয়েছেন যে অ্যালিফেটিক হলো চর্বি জাত, অর্থাৎ চর্বি থেকে কিছু মৌল তারা আবিষ্কৃত করতে পেরেছেন। তখন এই মৌলগুলো এবং যৌগগুলো নাম দিয়েছিলেন তারা অ্যালিফেটিক যৌগ। এই অ্যালিফেটিক যৌগ মূলত তখন থেকেই নামকরণ করা হয়। অর্থাৎ অ্যালিফেটিক যৌগ কাকে বলে তোমরা বুঝতে পেরেছ। অ্যালিফেটিক যৌগ হচ্ছে যে চর্বি জাত থেকে যে যৌগ পাওয়া যায়। অর্থাৎ আমরা জানি যে গ্রিকরা যে যৌগগুলো পেয়েছিলেন তারা এই নামানুসারে এর নামকরণ করেছিলেন অ্যালিফেটিক যৌগ। আধুনিক সংজ্ঞা মতে অ্যালিফেটিক হলো মুক্ত শিকল, যে কার্বনগুলো মুক্ত শিকল অবস্থায় থাকে তাদেরকে আমরা অ্যালিফেটিক যৌগ হিসেবে জানি। এই অ্যালিফেটিককে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে মুক্ত শিকল, আরেকটি হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল কি? অর্থাৎ তোমার জানতে হবে মুক্ত শিকল যে অ্যালিফেটিকটা ছিল, অ্যালিফেটিক্সের শ্রেণীবিভাগে মুক্ত শিকল হাইড্রোকার্বন সম্বন্ধে তোমাদের জানতে হলে তোমাদের অবশ্যই মুক্ত শিকল হাইড্রোকার্বন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে হবে। দেখো, যদি কার্বন 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 এই যে কার্বন বন্ডের ভিতরে যদি একক বন্ধন হিসেবে থাকে, অর্থাৎ তারা মুক্ত অবস্থায় থাকে, তাহলে তাদেরকে আমরা কি বলি? মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা হলো কার্বন পরমাণুর দুই প্রান্ত যদি যুক্ত হওয়ার সময় একটি বলয় সৃষ্টি করে, তাহলে তাদেরকে আমরা বলি কি? বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যেমন ধরো বেনজিন, একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটি কার্বনে যখন হাইড্রোজেন যুক্ত হয়েছে, প্রত্যেকটি কার্বনে একটি করে হাইড্রোজেন যুক্ত হয়েছে এবং এর ভিতরে একটি চক্র বিদ্যমান, তিনটি ডাবল বন্ড বিদ্যমান আছে। তাহলে আমি আগেই বলেছিলাম যে কার্বন কার্বনের শেষ প্রান্তে যদি একটি চক্র গঠন করে তাহলে তাকে কি বলে? বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এবার আসো, এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যে সকল জৈব যৌগে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে থাকি। উদাহরণস্বরূপ ধরো মিথেন, ইথেন, প্রোপেন। ধরো ইথেন CH3, এখানে শুধু একটি বন্ধন বিদ্যমান, অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন যে সকল জৈব যৌগে বিদ্যমান তাদেরকে আমরা কি বলি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার আসো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা হলো যদি কার্বন কার্বন বন্ধন একের অধিক, অর্থাৎ দুই বন্ধন, ত্রিবন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন এর চেয়ে বেশি বন্ধন যুক্ত থাকে তাদেরকে আমরা বলি কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। উদাহরণস্বরূপ হিসেবে তুমি লিখতে পারো, ধরো ইথিন H2C ডাবল বন্ড CH2। লক্ষ্য করো যে ইথিনে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এজন্য এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আরও উদাহরণ হিসেবে তুমি দেখতে পারো ইথাইল CH ট্রিপল বন্ড CH, এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি।
এবার আসো এই পাশে, এই পাশে ছিল অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক হচ্ছে গ্রিক শব্দ, অ্যারোমা থেকে এসেছে। অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধযুক্ত। মূলত এই অ্যারোমেটিক শব্দটা গ্রিকরা ব্যবহার করেছেন, সেখান থেকেই অ্যারোমেটিক যৌগের নামকরণ করা হয়। কিছু কিছু যৌগ তোমার সুগন্ধিযুক্ত ছিল, সেখান থেকে তারা এর নামকরণ করেছিল অ্যারোমা, আর অ্যারোমা থেকেই পরবর্তীতে অ্যারোমেটিক যৌগের সৃষ্টি হয়েছে। তোমরা পরবর্তী ক্লাসে, অর্থাৎ যখন তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে উঠবে, তখন অ্যারোমেটিক যৌগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা পাবে। আপাতত তোমাদের 9-10-এর জন্য শুধু অ্যালিফেটিক যৌগ নিয়েই আলোচনা করা হয়েছে। আজ আমি তোমাদের অ্যালিফেটিক যৌগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসো, এই যে এই অধ্যায়ের জৈব যৌগ সম্বন্ধে তোমরা যদি ধারণা নিতে চাও, তাহলে অবশ্যই কার্যকরীমূলক সম্বন্ধে তোমাদের ধারণা থাকতে হবে। কার্যকরীমূলক, কার্যকরীমূলকটা কি? কোনো পরমাণু বা মূলক কোনো যৌগের অণুতে বিদ্যমান থেকে কার্যত তার ধর্ম প্রকাশ করে থাকে, তাকে আমরা কি বলি? কার্যকরীমূলক। যেমন ধরো অ্যালকিনের কার্যকরীমূলক কার্বন কার্বন একক বন্ধন, অর্থাৎ কার্বনের মধ্যে একক বন্ধন বিদ্যমান থাকবে এবং একটি কার্বনের 4টি হাত থাকবে। এভাবে তুমি অ্যালকেনের প্রত্যেকটি যৌগ নামকরণ করতে পারবে। CH4 মিথেন, CH3 ইথেন। খেয়াল করো, এই যে এখানে আমি যখন গাঠনিক সংকেত দেখাবো, কার্বন কার্বন আমি দেখাইছিলাম যে প্রত্যেকটি কার্বনের 4টি হাত থাকে অ্যালকেনের ক্ষেত্রে, এবং একটি হাত কার্বন কার্বন দ্বারা যুক্ত থাকে আর বাকিগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে। এভাবে প্রত্যেকটি মৌল মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হ্যাপটেন, অক্টেন, ননেন, ডেকেন তোমরা অতি সহজেই অ্যালকেনের এই নামকরণগুলো করতে পারবে। এবার আসো অ্যালকিনের কার্যকরীমূলক। অ্যালকিনের কার্যকরীমূলকটি দেখো। অ্যালকেনের কার্যকরীমূলক হলো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, এবং কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা অবস্থায় সে যৌগ গঠন করে থাকে। ধরো ইথিন, কার্বন কার্বন দ্বিবন্ধন আর হাইড্রোজেন 2টি হাত, 2টি হাতে হাইড্রোজেনকে ধরে রাখবে। তোমরা যদি গাঠনিক সংকেত ব্যতীত আণবিক সংকেতে লিখো, তাহলে H2 ডাবল বন্ড, H2C ডাবল বন্ড, CH2 এভাবেও প্রকাশ করতে পারবা। ঠিক অনুরূপভাবে তোমরা অ্যালকিনের পরে অ্যালকাইনের কার্যকরীমূলকও বের করতে পারবা। অ্যালকাইনের কার্যকরীমূলক C ট্রিপল বন্ড C, অর্থাৎ কার্বন এবং কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকতে হবে এবং বাইরে একটি বন্ড। কারণ আমরা জানি যে কার্বনের কয়টি হাত? 4টি হাত। তাহলে উদাহরণস্বরূপ দেখো ইথাইন। এখানে কার্বনের যে একটি হাত আছে, এই হাত দিয়ে সে হাইড্রোজেনকে ধরবে, আর 3টি হাত দ্বারা কার্বন কার্বন বন্ধন যুক্ত হবে, অর্থাৎ ট্রিপল বন্ড থাকবে এর ভিতর। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যালকাইনের কার্যকরীমূলক। এবার আসো অ্যালকোহলের কার্যকরীমূলক। আমরা জানি অ্যালকোহলের কার্যকরীমূলক OH। প্রতিটি যৌগের শেষে যদি OH দেখো, তাহলে তুমি অতি সহজেই বুঝতে পারবা এটি একটি অ্যালকোহল যৌগ। যেমন ধরো
ইথানল, ইথানল CH3CH2OH। এই যে এই কার্যকরীমূলক থাকার কারণে আমরা অতি সহজেই বুঝতে পারি এটি একটি অ্যালকোহল। ঠিক অনুরূপভাবে প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল এভাবে তোমরা লিখতে পারবে। এবার আসো অ্যালডিহাইডের কার্যকরীমূলক। CHO, অর্থাৎ প্রত্যেকটি যৌগের শেষে যদি CHO থাকে তাহলে তুমি অতি সহজেই বুঝতে পারবে যে এটি একটি অ্যালডিহাইড যৌগ। উদাহরণস্বরূপ ধরো ইথানল, CH3CHO। এই যে যৌগটির শেষে CHO থাকার কারণে আমরা সহজেই বুঝতে পারি এটি একটি কি অ্যালডিহাইড। এবার আসো কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরীমূলক হচ্ছে COOH। যদি কোনো যৌগের শেষে COOH থাকে তাহলে তুমি অতি সহজেই কী করতে পারবে, নির্ণয় করতে পারবে যে এটি একটি কার্বক্সিলিক জাতক এবং এই কার্বক্সিলিক অ্যাসিড। যেমন ধরো ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড সম্বন্ধে তুমি জানতে পারলা। এই কার্যকরীমূলক মূলত যেই কয়েকটা তোমাদের ধারণা দিলাম এর ভিতরেই ক্লাস 10-এ শুধু 9-10-এ এর ভিতরেই আলোচনা করা হয়েছে। বিস্তারিতভাবে পরবর্তী ক্লাসে অর্থাৎ যখন তুমি একাদশ দ্বাদশ শ্রেণীতে উঠবে আরও জানতে পারবে অ্যাস্টার সম্বন্ধে, অ্যামিন সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে পারবে। এবার আসো এই যে আমি কার্যকরীমূলক জানলাম এগুলোর কিছু কিছু সাধারণ সংকেত আছে। যেমন ধরো অ্যালকেনের সাধারণ সংকেত, CnH2n+2। এখানে এনের পরিবর্তে তুমি 1 2 3 4 5 6 এভাবে সিরিয়াল বসাই দিলে তুমি অতি সহজেই যৌগ নামকরণ করতে পারবা। যেমন ধরো 1 যদি বসাই তাহলে 2 × 1 + 2 অর্থাৎ CH4। এখানে CH4 মানে হচ্ছে কি মিথেন, তুমি প্রথম যৌগটা পেয়ে গেলে। যদি আমি 2 বসাই C2H2 × 2 + 2 তাহলে খেয়াল করো C2H 2 × 4, 4 আর 2 যোগ করলে 6। এভাবে তুমি আরও একটি যৌগ নামকরণ করতে পারবে, সেটা হচ্ছে কি ইথেন, অর্থাৎ এটা একটি ইথেন যৌগ, অ্যালকেনের ইথেন। এভাবে তুমি 3 4 দিলে প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন এভাবে চলে আসবে। ঠিক এরকমই অ্যালকেনের সাধারণ সংকেত জানলাম। তারপর আসো অ্যালকিনের সাধারণ সংকেতটা আমরা জানি। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n-2, অর্থাৎ তুমি আগে যোগ করেছো এখন 2 বিয়োগ করে দিচ্ছ। ধরো এখানে আমি যদি 2 বসাই -2, খেয়াল করো C2H সরি এখানে -2 না CnH2n, তাহলে -2 করলে ইথাইন মানে অ্যালকাইনে চলে যাবে। শুধু তুমি CnH2nটাই রাখো, হ্যাঁ, এখানে 2 দিলে হয়ে যাবে 4, অর্থাৎ আমরা পেয়ে গেলাম ইথিনের সংকেত। এভাবে তুমি ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন এগুলো সব জানতে পারবে এবং লিখতে পারবে। এরপর আসো অ্যালকোহলের সাধারণ সংকেত। অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1OH, অর্থাৎ এখানে যদি আমি এনের পরিবর্তে 1 2 3 4 5 6 7 এভাবে বসাই তাহলে আমি যৌগের নামকরণ করতে পারবো। ধরো এখানে আমি ইথানল বের করব সংকেত। যদি আমি এনের পরিবর্তে 2 বসাই
তাহলে C2H5OH, অর্থাৎ আমি ইথানলের সংকেত পেয়ে গেলাম। এভাবে তুমি 3 বসালে প্রোপানল, 4 বসালে বিউটানল, 5 বসালে পেন্টানল, এভাবে পেয়ে যাবে। আসলে অ্যালকোহলের সাধারণ সংকেত জানার পর তোমার জানতে হবে অ্যালডিহাইড সম্বন্ধে, এরপর জানতে হবে কার্বক্সিলিক অ্যাসিড সম্বন্ধে। সেম আগের মতোই ছিল, তোমার যেই সংকেতটা ছিল CnH2n+1, এখানে OH ছিল শুধু CHO। এই সংকেতটা যদি যুক্ত হয় শেষে, তাহলে এটা অ্যালডিহাইড হিসেবে পরিচিত পাবে, অর্থাৎ এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরীমূলক। এটা অ্যালডিহাইডের কার্যকরীমূলক। তাহলে আমি যদি এখানে ধরো 2 বসাই, অতি সহজে আমি পেয়ে গেলাম অ্যালডিহাইড যৌগ। তোমরা অনুরূপভাবে আরও অ্যালডিহাইড যৌগ নামকরণ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি মৌলিক ধারণা দিলাম। পরবর্তী ক্লাসে তোমাদের অবশ্যই সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন সম্বন্ধে ধারণা দিব। অ্যালকেন কীভাবে প্রস্তুত করা হয়, অ্যালকেনের রাসায়নিক ধর্ম, এই বিষয় নিয়ে আলোচনা করব। এরপর পরবর্তী ক্লাসে আমি ধাপে ধাপে অ্যালকোহল, অ্যালডিহাইড সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। ভালো থাকো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ।